সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখনই আমাদের অডিটোরিয়ামের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সাধারণত যেটা হয় যে ভাই আসেন আসেন আসেন, বাস ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি একটু প্রোগ্রাম শুরু করবো আমরা, এরকম সেরকম না। আমাদের প্রোগ্রাম আসলে অনেক আগেই শুরু হয়ে গেছে। বাবা মারা এখানে যারা বসে আছেন তারা জানেন আপনাদের বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেরাও একটু আঁকা আঁকির চেষ্টা করেছেন, এবং আমরা দেখতে পেলাম যে অনেকেই খুব ভালো আঁকতেন এবং এখনো ভালো আঁকেন, এবং ওই লাইনে যদি আপনারা চেষ্টা করেন হয়তো অনেক দূর এগোতেও পারবেন, কিন্তু আপনারা চেষ্টা করছেন না। এটা একটা আমাদের নতুন আবিষ্কার আজকের দিনে। আমরা যে কারণে আজকে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে বিশ্ব হাসি দিবস। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, এবং এই যে বিশ্ব হাসি দিবসের একটা গোল এই ছবি ফেসবুকের কল্যাণে আমরা একে সবাইকে চিনি। এর নাম হচ্ছে স্মাইলি, তাই না? তো স্মাইলি কথাটার মানে হচ্ছে যে হাসে। তো অবশ্য ফেসবুকের ওখানে যে স্টোরেজ আছে সেখানে হাসি কান্না অনেক রকম, দুই চোখ দিয়ে পানি বেরোচ্ছে, এক চোখ দিয়ে পানি বেরোচ্ছে, অনেক রকমের ভেরিয়েশন আছে, বাট ইট ইজ মিস্টার স্মাইলি। তো এই মিস্টার স্মাইলির বয়স কত হতে পারে কেউ বলতে পারেন? এনি গেস? 50, 100, 200? হ্যাঁ, 140 না শুধু 40? 140। না, ঠিকই আছে। এর বয়স হচ্ছে 56, 56 বছর। 1963 সালে ওই যে মার্শাল ভাইয়ের একটু পরে আছে, তাই না? একটু পরে হচ্ছে স্মাইলির জন্ম। হার্ভে বল উনি এটি তৈরি করেন, এবং পরবর্তীতে আমরা যখনই হাসির কথা বলছি সাধারণভাবে আমরা এই আইকনটা ইউজ করছি নানানভাবে। তো সেটা একটা ব্যাপার। এবং বিশ্ব হাসি দিবস, অনেকেই বলেন যে ভাই আপনারা দিবস করছেন, মা দিবস, বাবা দিবস করছেন, ভালোবাসা দিবস করছেন, তো অন্যান্য দিন কি বছরে ভালোবাসা করতে নেই? এখন প্রশ্নটা এখানেও আসতে পারে যে হাসির দিনই আর কোনোদিন আসতে হবে না সারা বছরে। ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা এটা জাস্ট মনে করা এবং এটার কারণে একত্রিত হওয়া। আসলে এই হাসি দিবস যত দিবস বলেন, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যেগুলি বাহানা মাত্র, এগুলি লক্ষ্য নয়, এগুলো হচ্ছে উপলক্ষ। আমরা বলি না অমুক উপলক্ষে, তো এইগুলো হচ্ছে উপলক্ষ। লক্ষ্যটা হচ্ছে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের গাঢ়তা বাড়ানো, সেটাই আমরা চাই। ঠিক আছে? তো আমি যখনই আমরা টৈটম্বুরের কোনো প্রোগ্রাম করি, আমাদের মিডিয়ার বন্ধু যারা আছেন তাদের কাছ থেকে একটা খুব কমন প্রশ্ন পাওয়া যায়। মিডিয়ার বন্ধুরা আছেন, আবার কিছু মনে করবেন না কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানের প্রধান অতিথি কে? এটা আমাদের সঙ্গে যারা আছেন তারা অনেকেই জানেন। প্রধান অতিথি কালচার থেকে আমরা বেরিয়ে আসবার চেষ্টা করছি, কারণ প্রধান অতিথি ছাড়া প্রোগ্রাম শুরু করা যায় না। এখন 100 জন, 200 জন, 300 জন মানুষ একজন মানুষের 8 ঘন্টা দেরির জন্য বসে আছেন, 1 ঘন্টা দেরির জন্য বসে আছেন, তাহলে কত ঘন্টা নষ্ট হচ্ছে? তো সেই জায়গাটা থেকে আমরা এখন সরে আসতে চাচ্ছি। আমরা একটা উল্টো দিকে একটা জিনিস চালু করার চেষ্টা করেছি, কয়েকবার করেছি, এবং প্রথমবার করি এই এশিয়াটিক সোসাইটিতে বছর 5 বা 7 আগে। সেটি হচ্ছে প্রথম অতিথি, প্রধান অতিথি নয়, প্রথম অতিথি। আজকের প্রথম অতিথিও আমাদের মাঝে আছেন, এবং 2 জন আছেন একসাথে। ওই যে যুগ্ম চ্যাম্পিয়ন হয় না, এখন যুগ্ম অতিথি, সেটা হচ্ছে সাবরান হাসান, ফয়সাল মাহমুদ। আমি তাদেরকে একটু সামনে আসতে বলবো। সাবরান হাসান এবং ফয়সাল মাহমুদ, প্লিজ কাম হিয়ার। এখানে আসতে বলছি না, কারণ এখানে আসলে আবার সাবরানকে দেখা যাবে না। সাবরান ওখানে থাকলে দেখা যাবে। তুমি চাচুর সঙ্গে থাকো বা কাজিন বোঝে না। তো এনারা হচ্ছেন আজকের প্রথম অতিথি। আমার মনে হয় অন্তত আমরা একটা তালিকা দিতে পারি। আমি ওই যে আপনাদের নাম তালিকাভুক্ত এগুলি করতে গিয়ে অনেকের সঙ্গে কথা বলছি, তো কথা বলার মধ্যে আমার এক ভাই এসে হাজির হলেন। তিনি বলছেন, ভাই আজকে বিশ্ব হাসি দিবস, আপনার মুখে তো হাসি নাই। তা আমি যার সঙ্গে কথা বলছি আমার মিডিয়ার ভাইদের সঙ্গে, ওনারা বলছেন না উনি তো হাসছেন।
কিন্তু আমার ওই ভাই বলছিল কি না, আমার তো এখন আমার আসলে মুখের সমস্যা আছে, এটা হয়তো জন্মগত একটা সমস্যা হতেই পারে। আর আমার অনেকে, আরেকজন আমাকে বললো, আমি অনেক বন্ধুকে জিজ্ঞেস করলাম উনি আমার সঙ্গে ছবি তুলছেন, তো আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, তাহলে ভাই আপনি কি হেসেছিলেন? বলছে হ্যাঁ একদম দাঁত বের করে আসছে। তো আমি বললাম যে আমার কি দাঁত বের করলে আমার সমস্যা আছে, আমি চেষ্টা করি যথাযথ এটা ঢেকে রাখার জন্য। তো এটা একটা ব্যাপার, অনেকে মুচকি হাসি হাসে, অনেকে অট্ট হাসি হাসে, হাসির নানান রকম ধরন আছে। কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে, যত হাসি বলি, স্মাইলের বাংলা যখন করি তখন আমরা শুধু হাসি বলি। এই হাসি কিন্তু সাধারণভাবে স্মাইল বলতে মুচকি হাসি। তো এখন মুচকি হাসি দিবস তো এভাবে বলা যায় না, এটা আমরা হাসি দিবস বলেই চালিয়ে দিচ্ছি এখন। তো এটা আছে। আমি কেন এতগুলো কথা বলছি সেটা হচ্ছে, সাধারণ নিয়মে আমাদের চৈতন্যপুরের সম্পাদক নাসির কবিতা উনি স্বাগত জানান আমাদের যে কোনো প্রোগ্রামে। তো উনি বললেন যে আজকে আমার গলা বন্ধ, সেই কারণে মুখও বন্ধ। তো আপনারা অনেক বইয়ে দেখবেন শুরুতে লেখা থাকে মুখবন্ধ। তো আমি আজকে এই প্রোগ্রামের মুখবন্ধ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, যে এই প্রোগ্রাম করতে গিয়ে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছি বা হই এই ধরনের, এবং সেখানে আমরা কিভাবে কাজগুলো করি। এবার আমরা অনেকদিন পরে এটা একটা কন্ট্রিবিউটরি প্রোগ্রাম হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেছি। আপনারা জানেন, যারা বেইলি রোডে যে নাটকের মঞ্চ নাটকের যে গোড়াপত্তন হয়, সেখানে একসময় ওনারা বলতেন যে দর্শনীর বিনিময়ে নাটক পরিবেশনা, এটা বলে দিতে হতো। আর এখন অবশ্য আমরা কেউ যাই না, কারণ আমাদের তো আর সময় নেই, ওই ছোট পর্দাতেই আমরা সব দেখে ফেলি। আগে তো এতটুকুতে দেখতাম, এখন এতটুকুতে দেখি। তো এখন এগুলো আমরা সব করছি, কিন্তু ওই যে দর্শনের বিনিময়ে এখন আর বলতে হয় না। পিপল নো ভেরি ওয়েল দ্যাট ইফ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ওয়াচ দ্য থিয়েটার, তাহলে আপনাকে কিন্তু কিছু পে করতে হবে। তো আমরা এটা চিন্তা করলাম না, আমরা এইভাবেই করি। তো সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটু ভিন্ন হলেও আমি এটা বলতে চাই এই কারণে যে 2002-03 সালের দিকে এখানে শহীদুল হক বাদল ভাই আছেন আমাদের সাথে। তো আমরা সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম করি, ওয়ার্কশপ করি। সেখানে আমরা সিদ্ধান্ত নেই 10টি বাচ্চা যে অর্থনৈতিকভাবে একটু সমস্যার মধ্যে আছে, আর্থিকভাবে অসচ্ছল, অথবা সে শারীরিকভাবে কোনো একটা দুর্বলতার মধ্যে আছে, সেরকম 10 জন বাচ্চাকে আমরা সাপোর্ট করি শিক্ষার জন্য, শুধু অন্যান্য সাপোর্ট নয়। এটা করতে গিয়ে আমরা যখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাই আমরা 20টা সংগঠনের প্রতিনিধি যে আমরা কি করতে পারি, তো তখন সবাই বললেন যে না ভাই দেখেন, আমার সংগঠন থেকে আমি 50 জন বাচ্চাকে সাপোর্ট করি, আমার পক্ষে এখন সম্ভব না। দ্বিতীয় জন এরকম আমার বাড়িতে আমি সাপোর্ট করি, তৃতীয় জন আরেকটা এরকম পঞ্চম ষষ্ঠতে গিয়ে আমরা বুঝলাম যে এইভাবে চিরা ভিজবে না। এখন চিরা ভিজানোর কনসেপ্ট অন্য। তখন আমরা বললাম যে ঠিক আছে, কাউকে কোনো কিছু করতে হবে না। যদি আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি 10টা বাচ্চাকে সাপোর্ট করব, আমরা টৈটম্বুর যদি এটা নিয়ে এগিয়ে যায়, কারো কোনো অবজেকশন আছে কিনা। তো তখন সবাই খুব জোরে হাততালি দিল। আচ্ছা, আমরা কি হাততালি দিয়েছিলাম প্রথম অতিথির জন্য? দিয়েছিলাম না? আচ্ছা, আমি অবশ্য ভুলে যাই। তো তখন সবাই হাততালি দিল। কারণটা কি? কারণটা হচ্ছে কারো পকেটে হাত দিতে হচ্ছে না। When somebody else does things, আমাদের কিন্তু কোনো আর রিস্ক থাকে না। তো তখন আমরা এটা মাথা পেতে নিলাম। নেওয়ার পরে আমরা একটা কয়েনেজ শুরু করলাম, 12 টাকায় 12 জন শিশুর জন্য শিক্ষা সহায়ক। তো যেটা আমরা প্রথম বছরে 10 জনের, এখানে ব্যাংকের অনেকজন আছেন, তারা আমাদের হিসাবটা ওই যে সিম্পল ম্যাথ, আপনি বছরে আমাকে 12 টাকা দেবেন আর আমি 12 জন শিশুকে সাহায্য করব। এটা কিভাবে সম্ভব? সিম্পল ম্যাথ। অনেক মানুষ যদি একসঙ্গে মিলে দেয় 12 টাকা, তাহলে সম্ভব। আমরা এটাই করতে চেয়েছি। বছরে যদি 12 টাকা হয়, মাসে কত টাকা? আপনি কি এখানে অঙ্ক শিখাতে আসছেন আমাদেরকে? আমরা একটু হাসতে চাইলাম, হ্যাঁ? আপনি এগুলি কি করছেন? বছরে যদি 12 টাকা হয়, মাসে কত টাকা বলেন? মাসে 1 টাকা। এই মাসে 1 টাকা, এটা করেই কিন্তু আমরা প্রথম বছরেই 20 জন বাচ্চাকে সাপোর্ট করতে পারলাম। কথাটা এই জন্যই বলছি যে আমরা এখন আর বিশ্বাস করি না যে আমার পকেটের 1 টাকা পৃথিবীতে কোনো পরিবর্তন আনতে পারে।
আমরা কিন্তু এটা এখন আর বিশ্বাস করি না, কিন্তু স্টিল উই ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড প্রোভাইডেড উই আর টুগেদার। ওই যে আমি বলেছি 1000 লোক যদি একসঙ্গে টাকা দেয়, এই 1000 লোককে আমি একত্রিত করতে পারছি কিনা, শক্তিটা কিন্তু ওখানে, শক্তিটা টাকায় নয়, এটা আছে। এটা করে আমরা দেখলাম যে আমরা পারি। সে কারণেই যখন যে কোনো আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আমাদের স্পন্সর লাগে, অনেক টাকার স্পন্সর লাগে, না হলে আমরা অনেক বড় প্রোগ্রাম করতে পারি না। এবং অনেক বড় প্রোগ্রামে অনেক বড় অতিথি আসেন, তাদের সঙ্গে আমাদের কিন্তু হার্ট টু হার্ট টক হওয়ার সুযোগও থাকে না। আজকে আমি যে বলছি যে আমার এই ভাইটা এটা বলেছেন, ওই ভাইটা এটা বলেছেন, হয়তো উনি আমাকে মনে রাখবেন না, কিন্তু আমার অনেকদিন এটা মনে থাকবে। আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের এগিয়ে চলার পাথে। আমরা এইভাবেই আস্তে আস্তে বিল্ড আপ করি সম্পর্ক, হ্যাঁ, এবং ওইভাবেই আমরা যাই। তো এটা আছে, আমি লম্বা সময় নিয়ে নিচ্ছি, সরি। তো সবশেষে আমি যেটা দিয়ে আমি শেষ করতে চাই, প্রোগ্রাম শুরু হবে কিন্তু আমি শেষ করব, সেটা হচ্ছে এটা আমাদের এখানে প্রধান উপদেষ্টা আছেন শিল্পী শফিউল আলম, তিনি প্রায় জায়গাতে বলেন, সেটা হচ্ছে এক হলে পারি, একা হলে হারি। আমরা যদি সবাই এক হই তাহলে অনেক কিছু পারি। এই যে আজকে আমরা সবাই এসেছি, বাচ্চারা একটু ওখানে কথাবার্তা বলছে, আমরা রাসেল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তো আমি জানি মানে আমার কথাগুলো ওদের ভালো লাগবার মতো নয়, এটা খুললে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা একত্রিত হয়েছি, ওই যে একজনের ভাগ্নের বাড়িতে যাওয়ার কথা ছিল, ওনাকে আমি জোর করে টেনে নিয়ে এসেছি, হ্যাঁ। তারপর আমার এরকম আরো আরো আমার প্রায় কত বছর হবে, 45 বছরের বন্ধু হবে, আরো বেশি হতে পারে। তো ওকে দেখলে আমার চাইতে কম বয়সের মনে হবে, আমি একটু দাঁড়াতে বলছি। রূপারাজ আশিস খান, হ্যাঁ, প্রায় আমাদের 45 বছরের বন্ধু। তো এরকম আবার দুই বোন এবং মা, তাদের 3 জনকে আমরা একত্রে পেয়েছি এবার প্রথমবারের মতো। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে টৈটম্বুলকে 28 বছর বেঁচে থাকতে হয়েছে টু ব্রিং দেম, হ্যাঁ, টু টৈটম্বুল। এরকম অনেকগুলি ব্যাপার আছে, কিন্তু আমাদের মনটা খুব ভরে গেছে। আমার হাসিটা ঠিক মতো হাসি হয় না, এটা রাজীব বসাক বলেছেন, এটা আমি সারা জীবন মনে রাখবো এবং ওনাকে দেখলেই আমি এটা বলবো, এবং আমি চেষ্টা করবো যে কিভাবে হাসি আসবে। হাসি কিন্তু মানে নিজে হাসাটা আসলে অত কঠিন নয়, কিন্তু হাসানো এটা একটা মানে আমার কাছে খুব কঠিন কাজ মনে হয়। মানুষকে হাসাতে পারা এটা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এবং আপনারা দেখবেন আসলে যারা লোক হাসান, এবং ওই যে গোপাল ভাঁড়ের কথাও যদি বলেন, গোপাল ভাঁড়ের এত বড় একটা ভুঁড়ি ছিল, এই ভুঁড়ি নিয়ে ওনাকে নড়তে চড়তে হতো। আমার যদি এরকম ভুঁড়ি হতো আমি তো মরেই যেতাম, হ্যাঁ। তাহলে এরকম, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ঢং, হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে আবিষ্কার করতে পারবো। সবশেষ কথাটা হচ্ছে আমরা অনেক কিছু করেছি, এখন আমি একটা সময় চাইব, সেটা হচ্ছে 1 মিনিট। 1 মিনিট সময়। এই সময়টা আমরা কিন্তু কেউ কোনো কথা বলবো না, বাচ্চারা, আঙ্কেলরা, আমরা কিন্তু 1 মিনিট কোনো কথা বলবো না। এই 1 মিনিট আমরা কি করব? এই 1 মিনিট আমরা করব, সেটা হচ্ছে সারা পৃথিবীর যত মানুষ আছেন যারা আমাদের সঙ্গে এখানে একত্রিত হতে পারেননি, তাদের জন্য, এবং আমরা যাদের হারিয়েছি, আমাদের প্রত্যেকের সংসারে, পরিবারে, হ্যাঁ, আমাদের অনেক প্রিয়জনদের আমরা হারিয়েছি, তারা যদি আজকে আমাদের সাথে থাকতেন, আমাদের এই আনন্দটা বহুগুণ বেড়ে যেত। তাদের জন্য আমরা প্রত্যেকে, আমাদের যেই যে ধর্মমতে আছি, প্রত্যেকে আমরা 1 মিনিট নীরব প্রার্থনা করব। 1 মিনিট।
ধন্যবাদ। এখন আমরা অনেক কিছু করি প্রত্যেকেই, এবং সেটা অনেক সময় ব্যক্তিগতভাবে করি, অনেক সময় সাংগঠনিকভাবে করি, অনেক সময় আমাদের প্রিয়জনদের জন্য করি, অনেক সময় অপ্রিয়জনদের জন্য করি না, কিন্তু মানে দূরের জনদের জন্যও করি। হ্যাঁ, অপ্রিয়জনদের জন্য তো কেউ কিছু করে না সেইভাবে, যে আপনি আমার অপ্রিয়, আমি আপনার জন্য কেন করবো, বা আমি আপনাদের অপ্রিয়, আপনারা কেন আমার জন্য করবেন না। একটা হাততালি দেয় বলে কি এটা কি কথা বলবো, ওই জন্য হাততালি দেওয়াটাও একটু খারাপ। হ্যাঁ, এরকম হতে পারে। এইটা আমরা করি, এবং করি আসলে কিন্তু এক ধরনের একটা প্রাপ্তির জন্য। সেই প্রাপ্তিটা সবসময় আর্থিক প্রাপ্তি নয়, কিন্তু এই প্রাপ্তিটা হচ্ছে একেবারেই মনের ভালো লাগার জন্য। অনেক সময় এরকম আছে, এই যে আমরা বলি যে একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি, এই ফুলটা সারা দেশ, সারা জনগণ, সেই ফুলের হাসির জন্য আমরা অস্ত্র ধরি। এরকম আমরা অনেকেই অনেক কাজ করবার চেষ্টা করি, অনেক সময় পেরে উঠি, অনেক সময় পেরে উঠি না, কিন্তু এই যে আমরা কাজের চেষ্টা করি, সেটাই আমরা বিভিন্ন আঙ্গিকে আসলে তুলে ধরবার চেষ্টা চিন্তা করছিলাম। তো এখন আমাদের মাঝে শহীদুল হক বাদল ভাই, তিনি আপনারা এশিয়া টিভি দেখতে পাচ্ছেন, এটা লাল সূর্য। তো এই লাল সূর্যকে উনি আস্তে আস্তে, এটা বিন্দু ছিল, আস্তে আস্তে সূর্যটা বড় হচ্ছে, আমাদের নিকটবর্তী হচ্ছে। তো তিনি এটির প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সাথে আছেন। আমরা মিনিট দুয়েকের মধ্যে ওনার কাছে একটু শুনতে চাইবো যে আসলে আমরা, তিনি যে কাজটা করেছেন বা তিনি যে কাজটা করছেন এখন, সেখানে তিনি কিভাবে শিশুদের বা মানুষের মুখে হাসি ফোটান অথবা ফুটতে দেখেন। ঠিক আছে, শহীদুল হক বাদল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ নায়ক ভাই, আপনি খুব সুকৌশলে যে এরকম একটা বিপদে ফেলে দিলেন, এটা বুঝতে পারি। আসলে যে জিনিসটা হচ্ছে যে মানুষ যখন কোনো সমস্যাকে অতিক্রম করে, তখন তার চারপাশটাই কিন্তু এসে ওঠে। যদি আপনারা দেখেন যে একটা বাচ্চা পড়ে আছে, অনেক স্ট্রাগল করতেছে, সে যখন ডাঙায় উঠে আসলো, শুধু তার মা বাপ না, চারপাশটা কিন্তু এসে উঠলো, যে দ্যাটস এ গ্রেট থিং। আর আমি যাদেরকে নিয়ে কাজ করি, তারা হচ্ছে যে যারা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, আমরা বিশেষ করে চিলড্রেন বা শিশু, আমরা প্রতিবন্ধিতা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা প্রতিবন্ধী হয়ে গেলে তারপরে আমরা চিন্তা করি যে তাকে কি করা যায়, কিন্তু প্রতিবন্ধী হওয়ার আগে আমরা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি যে এই বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে, তাহলে সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে মনে হয় যে অনেক ফ্যামিলির জন্য এটা অনেক একটা উপকার হবে। পাশাপাশি এটা খুব সহজ। আমাদের বাংলাদেশে দেখবেন যে আজ থেকে 40 বছর আগে, যেটা আমি আগে দেখেছি, বা 50 বছর আগে পোলিও ছিল। এখন কিন্তু পোলিও নাই। কেউ বলতে পারবে না যে কোন পোলিওর কারণে একটা ছেলে ডিসেবল হয়েছে। কেউ বলতে পারবে না জার্মান মিজলসের কারণে আমার ছেলেটা অন্ধ হয়েছে। কিন্তু এখন ছেলেপেলেরা ডিসেবল হচ্ছে কেন? এখন তার পোলিও নাই, জার্মান মিজলস নাই, তাহলে সমস্যাগুলো কোথায়? আমরা ছোট্ট ছোট্ট জিনিস আমরা দেখেছি, যে একটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস। আমরা এখন গ্রামে যেখানে কাজ করছি, কক্সবাজারে, আমরা ওখানে প্রচুর ছেলে পেলে পেয়েছি যারা রিকেটসে আক্রান্ত। তা আমি প্রথমে আমার চোখে লাগলো যে বাচ্চাগুলো ভবিষ্যতে হয়তো বা আমারই মতো প্রতিবন্ধী হয়ে যাবে, কি করা যায়? এটা অনেক গল্প, মানে একটা বাচ্চা যদি হাসে, একটা পরিবার হাসে।
আর একটা পরিবার যদি আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থেকে চেষ্টা করছি, এই পর্যন্ত আমরা প্রায় 23,000 ছেলে পেলেকে আমরা বলতে পারি যারা কনফার্ম তারা প্রতিবন্ধী হয়ে গিয়েছিল, তাদের জীবন এখন সম্পূর্ণ, তারা এখন নর্মাল লাইফ লিড করছে। এই যে একটা মানে বাচ্চাদের বা ওরা নতুন একটা ভবিষ্যৎ দেখে, নতুন একটা পৃথিবী দেখে, যে আমরা আসতে পারি, আমরা চলতে পারি, আমরা এখন এইটা করতে পারি। তো এই জিনিসটাই করছি। আমি জানি না এতে কতটুকু হাসি পড়ছে, তবে আমার বিশ্বাস, বা আমি যখন দেখি যে তারা এখন খুব সাহস করে কথা বলে যে ভাই স্যার আপনি আমার ওই মেয়েটাকে, আমার মেয়েটা বিয়ে হয়েছে, বাবা যখন এসে জড়িয়ে ধরে যে আমার মেয়েটাকে আর এখন কেউ ল্যাং বলে না, একটা মানুষ তৃপ্তি পায়, এটা ভালো লাগে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাদল ভাইকে। এবার অনেকক্ষণ ধরে কথা শুনছি, আমি যদি আপনাদের চেয়ারে বসতাম তাহলে কিন্তু আমি এতক্ষণে পালিয়ে যেতাম, কিন্তু বাঙালি তো মাইক পেলে আর ছাড়ে না। হ্যাঁ, তা আমিও বাঙালি বই নয়, তো সে কারণেই এখন আমি আহ্বান করছি, আমাদের মাঝে আছেন গোলাম নবী পান্না, করেন না কো কান্না। হ্যাঁ, তো উনি কি করবেন উনিই বলবেন। এখন করবেন শব্দের রান্না। ধন্যবাদ। বাচ্চাদের আঁকা আঁকি দেখছিলাম শুরুতে, মনটা ভরে যাচ্ছিল, আর গার্ডিয়ানরাও অনুপ্রাণিত করছেন তাদেরকে, আর টৈটম্বুর বরাবরের মতো যে কাজগুলো করে যাচ্ছেন, আসলে এগুলো ইতিহাস হয়ে থাকবে। আর এই ইতিহাসের সাক্ষী আমরাও দিন দিনে হচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা টৈটম্বুরের যারা আছেন এর সাথে সংশ্লিষ্ট, আর সবচেয়ে শ্রদ্ধা জানাই সবিউল আলম ভাইকে, তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমার কাছে আসলে বাচ্চাদের একটু হাসি খুশি দেখার যে আজকে আয়োজন, আমি একটু চেষ্টা করি, দেখি কতটুকু পারি আর কি। আসলে যারা হাসাতেন, আজকে 1 মিনিট যে নীরবতার মাধ্যমে সে স্মরণ করলেন অনেকে, আমি তখন এই হাসি, যারা হাসাতেন এরকম অনেকজনই আমাদের মাঝে নেই, কষ্ট লাগে তাদের কথা মনে হলে। ঠিক আমি তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা যারা মনে করতে পারেন আমার এই অভিনয়ের মাঝেই তাদেরকে খুঁজে পাবেন। তো আসুন, প্রথমে টেলিসামাদ। আমার কথা বলছেন, আমি ভালোই আছি, তারপর আপনারা ভালো আছেন তো? এবার আনিস। আরে মিয়া, আমি ব্যাগ কিছু করতে পারতাম, বুঝিনি, টিয়া হইলে ব্যাগ কিছু, বুঝিনি, বুঝলেন? এবার লালু। আমার কথা কইছেন, আমার আদর কাদের, আর আমার মা আমারে আদর করলো ডাহে কবি কবি না লাউ। এবার মঞ্জুর হোসেন। দেখেন মাইকেল মাহমুদ সাহেব, না ব্যবসা করতে গেলে কিছু কিছু ক্ষতি হবেই, ঘাবড়াইবেন না। আরে আমি তো আছি, বেশি আসলাম না, মশা টিকা দেব। এবার আশিস কুমার লোক। মোর কথা কইতে আছেন, মুই ভালোই আছিলাম, বুঝছেন? পোলা পাইনের ক্যাট ক্যাটে মোর অবস্থা হারাইয়ে গেছে, বুঝছেন? তোমরা না কিন্তু। এবার রবিউল। মুরগি তো বেশি দেখা কাক মাটি নড়েছি। এবার নায়ক রাজ্জাক।
চৌধুরী সাহেব, দারোয়ানটিকে অপমান করতে চাই না, সুমন্তকে টাকার কাছে বিক্রি করে দিলাম। এবার এটিএম শামসুজ্জামান, পাতিজা ও বিনয় করতে আমি ওই জায়গায় এবার কণ্ঠশিল্পী বশির আহমেদ, আমি এক লাইন করে গাচ্ছি। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা। এবার আব্দুল আলিম, দুয়ারে আই সাঁচে পালকি না রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। এবার আব্বাসুদ্দিন আহমেদ, শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না, নেকি যার কম হবে তারে তো খেতে দিবে, একজন করে পালাই দিবে রে ভাই। এবার ফজলুল হক, ওস্তাদ ফজলুল হক, আমি যদি আরব হতাম মদিনারে পাক, এই পথে মোর চলে যেতেন নূর নবী হাজেরা। আমি যদি আরব হতাম মদিনারে পাক। এবার সোহরাব হোসেন, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এবার ফেরদৌস ওয়াহিদ, এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এবার ভূপেন হাজারিকা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। এবার মোহাম্মদ রফি, না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেরো না, না না না। সবশেষে পান্নার একটি গান, দয়াবান দয়াবান, রিজিকের কাজ দিয়া পাঠান দয়াবান দয়াবান, রিজিকের কাজ দিয়া পাঠান দয়াবান। কেউ চালাবে ঠেলা গাড়ি, কেউ চালাবে ঠেলা গাড়ি, কেউ বা সম্পান দয়াবান, রিজিকের কাজ দিয়া পাঠান দয়াবান দয়াবান, রিজিকের কাজ দিয়া পাঠান দয়াবান 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 দয়াবান। ধন্যবাদ। ধন্যবাদ গোলাম নবী পান্নাকে। এখন আমাকে দেখলেই আপনাদের বিরক্ত লাগবে, এটা সহজেই অনুমেয়, তো কিন্তু ওই যে সূত্রধর একটা ব্যাপার আছে, তো সেই কারণেই আমার এখানে আসা। আমরা আমাদের মাঝে ডাক্তার নাহিদ আছেন, নাহিদ মাহজাবিন মোর্শেদ, তো তার কাছে একটু করে শুনবো যে তারাও অন্য একটা আঙ্গিক থেকে কাজ করেন, মানুষের মুখে না মনে এবং পরিবারে হাসি ফোটানোর জন্য। তো আমি তাকে আহ্বান করছি, আপনি জায়গা থেকেও দাঁড়িয়ে বলতে পারেন।
আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নাহিদ মাহজুবিন মোর্শেদ। বর্তমানে আমি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নায়ক ভাইকে আমাকে এই টুইটোর এত সুন্দর একটা হাসি ঘন সুন্দর একটা বিকেলে এখানে আমন্ত্রণ করার জন্য। সেই জন্য আমরা একটু জোরে, আমার মনে হয় নায়ক ভাইয়ের উদ্দেশ্যে একটু জোরে 1 সেকেন্ড হাসতে পারি কিনা। হা হা হা। এখানে আসলে আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। মেইনলি আমাদের চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি আমাদের উইং বরাবর বিএসএমএনইউ কাজ করে আসছে। তো সেখানে আসলে আমাদের কাছে ছোট ছোট বাচ্চাদের যে একদম জন্ম থেকে কিছু সমস্যা নিয়ে জন্মায় এবং ছোটবেলায় কিছু সমস্যা তৈরি হয়, মানসিক রোগ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আগে খুব একটা অ্যাওয়ারনেস ছিল না। কিন্তু একজন বাচ্চা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে জন্মাতে পারে, যেটা নাকি ইদানিং খুব অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তারপর মেন্টাল রিটার্ডেশন, এগুলো আমরা বলতে থাকি, বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এগুলো তো একটা বাচ্চা আসলে জন্মগতভাবে নিয়ে জন্মায়। কিন্তু এই জন্মানোর আগে আমরা কিন্তু মাকেও কিন্তু মানসিকভাবে আসলে যদি সুস্থ রাখতে পারি, তাহলে কিছু কিছু ডিজিজ কিন্তু আছে যে আমরা প্রিভেন্টও করতে পারি। তেমনি একটি বাচ্চা যখন জন্মায়, হাঁটাচলা করে, উঠে বসে চলে, তার যে নর্মাল এই যে আমরা যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি খুব প্রাণোচ্ছল ভাবে যাবে সামনে, কিন্তু অনেক বাচ্চাই কিন্তু দেখা গেছে ঠিক এমনটা ঠিক স্বাভাবিক বাচ্চাদের মতন করে না। তখন কিন্তু তাদের ভিতরে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, যাকে কিনা আমরা আসলে মানসিক সমস্যা মনে করি না। যেমন অতি চঞ্চলতা, যেটা ADHD বলা হয়, এমন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে। কিছু বাচ্চা আছে একেবারেই ও চাইলেও ধীর স্থির ভাবে বসতে পারে না, সারাক্ষণ ছুটোছুটি, চিল্লাচিল্লি, একে মারছে তাকে মারছে, কথা শুনছে না, এগুলো কিন্তু আসলে বাচ্চাদের মানসিক সমস্যা। এখন ধীরে ধীরে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আসলে মা বাবারা কিন্তু নিজের থেকে নিয়ে আসেন না, বাধ্য হয়ে নিয়ে আসে। কিরকম স্কুলে যাচ্ছে, নিজে বসছে না, কাউকে বসতে দিচ্ছে না, ওই বাচ্চাকে পেন্সিল দিয়ে খোঁচা দিচ্ছে, সেই বাচ্চার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে, তখন টিচাররা বাধ্য বলে যে এই বাচ্চাকে আর স্কুলে রাখবো না। তখন আমাদের কাছে নিয়ে আসে, দেখেন তোর কোনো সমস্যা হচ্ছে কিনা। কিন্তু ছোটবেলা থেকে এই সমস্যাগুলো যদি আমরা আসলে নোটিস করি, ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যাই আর বড় হয় না, অ্যাডোলেসেন্ট পর্যায়েও যায় না, অ্যাডাল্টহুডেও যায় না। আর সেই সাথে আমরা মা বাবা হয়ে যাই যখন বাচ্চা জন্মায়, কিন্তু গুড প্যারেন্টিং মানে অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং মেজার কিন্তু আমরা বেশিরভাগ মা বাবাই অনেক সময় বুঝতে পারি না। বেশিরভাগ আমরা বলি যেসব বাচ্চাগুলো একটু ডিফারেন্ট দেন আদার্স, নর্মাল বাচ্চা থেকে একটু ভেরিয়েশন, তখন আমরা আসলে এখন বলি যে প্যারেন্টিংটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলেও কিন্তু বাচ্চাদের অনেকগুলো সমস্যা সমাধান সম্ভব, সেগুলাকে নোটিস করা সম্ভব, এবং সেখান থেকে কিন্তু একটা বাচ্চার যে স্কিলফুল কোয়ালিটি থাকে, তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তার ভিতরে যে একটা সেলফ এস্টিম থাকে, সমস্ত কিছু কিন্তু তৈরি করা যায়। আসলে এই বাচ্চাদেরকে নিয়ে আমি ছিলাম অ্যাডাল্ট সাইকিয়াট্রিতে। এই চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি যেহেতু বিএসএমইউ ডিসাইড করেছে যে এই মুহূর্তে একটা ডিপার্টমেন্ট করবে, আমি কিন্তু বাচ্চাদের মুখে হাসি ফোটালে আমার কাছে মনে হচ্ছে যে তার জীবনটা তার সাথে সাথে জড়িত, যারা তার মা বাবা, পরিবার পরিজন, এমনকি আলটিমেটলি তারা তো অ্যাডাল্ট হতেই যাবে। তো আমি যদি একটা সুস্থ বাচ্চা করতে পারি, তাহলে সে কি তার সাথে সাথে সে শত হাজার কোটি ভালো সুস্থ পরিবেশ দিতে পারবে। এই আশাটা এখানে থাকা। সবাই ভালো থাকুন, প্রতিদিন হাসুন, প্রতিদিন খুশি থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন শারীরিক এবং মানসিকভাবে। ধন্যবাদ। আপনারা হা 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 করে এসেছেন, এই জন্য ধন্যবাদ। আমি এত জোরে হাসতে পারি না, কারণ আমার ভয় লাগে, অনেক সময় আমার দাঁত বের হয়ে যায়, তো সেই জন্য। এখন আমরা আহ্বান করব, খুব সিরিয়াস লোক, আপনারা কতটুকু হজম করতে পারবেন জানেন না। আমাকে যেরকম বিরক্ত লাগছে, উনি আসলে আপনাদের আরো বেশি বিরক্তি উদ্রেক করতে পারেন। তো তার নাম হচ্ছে নাসির আহমেদ শিশু। খুবই সিরিয়াস লোক, কিন্তু মানে দেখলে মনে হয় যে উনি PhD করে আসছেন, খুব গম্ভীর। আমিও তো জানি না আসলে কি করেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? একটু আসতে বলবেন, ভালো আছেন সবাই? ভালো আছে? আচ্ছা, সবাই একটা হাততালি দেন তো দেখি।
ওই যে পিছনে একজন এমন করতেছে। আজকে বিশ্ব হাসি দিবস, সেখানে যখন আমরা হাততালির কথা বলেছিলাম, আপনার একটু সজোরে হাততালি দেওয়াটা কিন্তু ভালো। কারণ হচ্ছে একটা অনুষ্ঠানে আসছি, চৈতন্যপুর আয়োজন করেছে। রে ভাগিনা, ছোট ভাই তোরা থাম, পাসপোর্ট টিকা দিন, ডাক্তার। আচ্ছা, যাই হোক, আমরা সিরিয়াস যে কথায় আসছিলাম। তো ডাক্তার বলে কেউ যদি প্রাণ খুলে হাসতে পারে তাহলে সে 90% হচ্ছে সুস্থ আর 10% হচ্ছে অসুস্থ। এই 10%-এর মধ্যে প্রেম, ভালোবাসা সবকিছু এই 10%-এর মধ্যে, মানুষের কর্মজীবন যা আছে। তো আমরা এই আয়োজন ছেড়ে একটু হাসি খুশিতে ফিরে যাই, কারণ আপনি যখন প্রাণ খুলে আসবেন আপনার হার্ট, মন, হৃদয় সবকিছু ভালো থাকবে। তো জোকসের কথা যখন আসছে, সহজ একটা কথাকে যদি উল্টে বলে সেটা জোকস হয়। এই খোলা হয়। আচ্ছা, জোকসে আসি। আপনারা কারা কারা আমাকে দেখেছেন এই চৈতন্যপুর অনুষ্ঠানে? একটু অনেকে দেখতে পারেন। আচ্ছা, সহজ একটা কথাকে যদি উল্টায় বলে সেটা জোকস হয়। আপনারা একটু ভালোভাবে নেন, একটু ব্রেনে নেন, খুব ভালোভাবে। একটা সুন্দর একটা উপস্থাপনা দিয়ে আমি শুরু করছি। কমন একটা জিনিস দিয়ে, যেটা আপনারা জানেন জোকস বোঝানোর জন্য। সেটা হচ্ছে এক লোক বলতেছে যে সরকার নিজেই ঘোষণা করছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমি 2টা গাছ লাগাইছি, সরকার আমার হাততালি দিয়ে বাবা দেবে সেটা না কইরা বাড়িতে এসব পুলিশ খুঁজতেছে। তো এক ভদ্রলোক জিজ্ঞেস করছে, ভাই আপনি তো ভালো মানুষ, আপনাকে তো পুলিশ খোঁজার কথা না, মূলত আপনি কি গাছ লাগাইছেন? তখন সে বললো, আমি 2টা গাঁজা গাছ লাগাইছি। তো গাঁজা গাছ লাগাইলে পুলিশ খুঁজবে, এটাই স্বাভাবিক। এটাই জোকস হয়েছে উল্টে। যেমন এক লোক ব্যাংকে ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে বলতেছে, হ্যান্ডসাম যার যেটা আছে দিয়ে দেন। তো ব্যাংকার বলতেছে যে ভাই আপনি তো কোনো অস্ত্র আনেন নাই, এমনিতে হ্যান্ডসাপ বলতেছে। তখন ডাকাত বলতেছে, অস্ত্র না আনে কি হয়েছে, ট্রেনিং তো আছে। তখন ব্যাংকার বলতেছে, ভাই বিশ্বাস করছি, আপনি আপাতত টাকা নিয়ে যান, পরে এইসব অস্ত্র দেখাই যাইয়েন। তো সুতরাং আপনারা পরে হাসবেন, এটা হবে না। আপনারা যেহেতু নায়ক ভাই বলেছে সিরিয়াস মানে সিরিয়াস, ঠিক আছে? কারণ আগে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট, এটা হচ্ছে বর্তমানে স্লোগান। আগে সবারই কিন্তু ভাই বোনের সংখ্যা বেশি ছিল। দেখ মুরব্বী জিজ্ঞেস করছে, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? মুরব্বী বলতেছে, আমার ছেলে আর মেয়ে মিলে টোটাল 17 জন। ইয়াং লোক বলতেছে, বলেন কি চাচা, আরে আপনার এতজন ছেলে মেয়ে, আপনার বাড়ি থেকে পরিবার পরিকল্পনার লোক যায় নাই যে বেশি বাচ্চা নেওয়া ঠিক না? তখন মুরব্বী বলছে, হ্যাঁ আসছিল, কিন্তু প্রাইমারি স্কুল মনে করে সবাই চলে গেছে। তো আমরা সবার একটা কমন জিনিস, যেটা আমাদের পান্না ভাই খুব সুন্দর ভালো উপস্থাপন করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে একটা মিমিক্রি করা, এটা খুব মজার বিষয়, একটা ট্যালেন্টের কাজ। তো আমি অনেকে যারা জানেন বা জানেন না সেটা মিলিয়ে কিন্তু আমি একটা মিমিক্রি করছি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত একজন উপস্থাপক আছে, হানিফ সঙ্গীত, আপনারা সবাই চেনেন তো, যিনি হানিফ সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠান উপস্থাপনা করে দীর্ঘ 30 বছর গিনেস বুকে নাম লিখিয়েছে। তো হানিফ সঙ্গীত যদি আজকের এই বিশ্ব হাসি দিবসের চৈতন্যপুর অনুষ্ঠানে আসে, তাহলে ইত্যাদি অনুষ্ঠান কোন স্টাইলে উপস্থাপনা করবেন তার স্টাইলটা একটু নকল করে দেখাচ্ছি। হানিফ সঙ্গীত উপস্থাপন করবে ভাই, সবাই শুনছেন? সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়েছি ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের সামনে। 1912 সালে নির্মিত ছিল আইফেল টাওয়ারটি। ফ্রান্স থেকে বিদায় নিয়ে কথা বলছিলাম নানা নাতির আয়োজনে। নানার সাথে যখন নাতি বরাবর মাতামাতি, নাতির পিছনে ছুটছে নানা, কেউ চলে না কারো মানা। এটি একটি হানিফ সঙ্গীতের উপস্থাপনা। তো হানিফ সঙ্গীতের যথারীতি ইংরেজি ছবি বাংলা নাবিদ, কেউ মিস্টার বিন বলি, কেউ চার্লি চ্যাপলিন বলি। তো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় যখন মিস্টার বিন কণ্ঠটি দেয়, যেটা মদন বলি আমরা, কোন স্টাইলে কণ্ঠ দেয় তার 50 স্টাইলের চেপে। এই যে শুনে কি সুন্দর চমৎকার পরিবেশে, যদি না করি না রূপবানা বা ভুল বানি সবাই জুড়িয়েছে কি রমরমা পরিবেশে প্রত্যেকটা হাত টেনে দিতেছে, দিতে বুঝতেছি না। এটা তো মিস্টার বিনের কণ্ঠ। তো বাংলাদেশে একজন কৌতুক অভিনেতা আছে কাবিলা, আপনারা চিনেন কাবিলাকে? চিনেন? তো কাবিলার কাছে যখন ফোন আসে, সে ফোনটি রিসিভ করে বরিশালের স্টাইলে। তো বরিশালের বাসা উনি কোন স্টাইলে ফোনটি রিসিভ করেন তার ফোনের রিসিভের স্টাইলে চলে যাবে। হ্যালো ক্রিয়া আর মোটারি ফোন দিতে সুপার মেইয়া তাদের মধ্যে আড়াই আমার মনে পুলিশের ময়দা পুলিশের মন খাওয়া তো ভাই মেইয়া লোক দাঁড়িয়ে আমাদের ঘেরি। এটা হচ্ছে কাবিলার কণ্ঠ। তো সারা পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমরা ট্রাম্পকে ছিলেন আপনারা? তো ট্রাম্প যদি আজকের অনুষ্ঠানে আসে, আমেরিকার প্রেসিডেন্ট, উনি কোন স্টাইলে বক্তব্য দেবেন ওনার স্টাইলটা একটু নকল করে দেখাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের জন্য আমরা সবাই তাড়াতাড়ি দিই।
Special Kalashini of the Barker President's Mission. And if any of you ask me, Kim was when bloody shit is not was the terror, sitting Tom Brisney, I was the time. I think you wasn't blind, you was the why young meditation part again. ট্রাম্পের পরিপ্রেক্ষিতে যদি আবু বকর আল থানি যিনি কাতারের প্রেসিডেন্ট উনি যদি ওনারে ব্যঙ্গ করে আরবিতে কথা বলেন উনি কোন স্টাইলে কথা বলবেন ওনার স্টাইলটা থাকে এইভাবে যেটা ওনার দাঁড়িয়ে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইয়ান্দাস ইনতুখরা মিন সুকরা জাযাকাল্লাহ জামুন সিটার জামুন বাটফার ফিতাল কলিউল্লাহ জামুন হারামজাদা ওয়াল মাশকাল হারাম জাযাকাল্লাহ শুকরাল্লাহ জামুন বাতাইমা আসসালামু আচ্ছা আমরা আরেকবার একটা সজোরে হাততালি দিই হ্যাঁ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ এই যে তারার ভবিষ্যৎ যে কি আল্লাহ ভালো জানে ভাই না ধান তোরা আচ্ছা যাই হোক এখন বাংলাদেশে চ্যানেলের সংখ্যা কতটা এটা বলতে পারবে যারা 34 মানে 34 বাংলাদেশে একসময় আমরা বিটিভি শুনতাম বিটিভি দেখতাম সবাই বিটিভি তো সবাই মিলে সপরিবারে বিটিভি দেখতাম এটা কিন্তু একটা বোঝার বিষয় আচ্ছা আপনারা কি অনুষ্ঠানে আছেন কিনা মনোযোগী আছেন আচ্ছা আমি একটা সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা গল্প বলি তো আমি পেশাদার একজন অভিনেতা কিন্তু আমি দেশের বাইরে শো করি আমি মঞ্চে শো করি তো আমি গত কদিন আগে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম কক্সবাজার তো সেখানে সবাই বলতেছে ভাই সবসময় তো আপনি কৌতুক বলেন আজকে একটা গান বলেন তো সবার অনুরোধে আমি গান বললাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরের মনে রেখো আমিও ছিলাম এই গানটা গাওয়াতে সবাই খুব হাততালি দিয়ে এবার একটা হাততালি দিচ্ছে আমি খুব খুশি হয়েছি কেউ কেউ বলতেছে ওয়ান মোর তো আমি বুঝলাম যে অডিয়েন্স খুব খুশি হয়েছে তো সেই জন্য আমি আরেকটা গান টান দিছি তো দর্শক বলতেছে না ভাই আগের গানটা সুন্দর ছিল তো ওই গানটা আবার টান দিছি এটা গাওয়ার পরে পাবলিক আবার বলতেছে ওয়ান মোর তো দ্বিতীয়বার আমি আরেকটা গান টান দিছি পাবলিক না ভাই আগের থেকে গান তখন আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম যে ভাই আপনারা খুব খুশি হয়েছেন যে আমার গান এতই ভালো লেগেছে একজনে বলতেছে আরে না তুই গানটা উল্টো আবার গাইছস যতক্ষণ ঠিক করে না গাইবি এতক্ষণ আমরা পারতেছি না তো সুতরাং আপনারা আমার সাথে আছেন তো একসময় আমরা বিটিভি দেখতাম বিটিভি একটা চ্যানেল সপরিবারে দেখতাম এখন হচ্ছে 34 চ্যানেল সংখ্যা তো যার কারণে আমাদের সব চ্যানেল দেখা হয় না আমরা রিমোট দিয়ে যখন এই চ্যানেলে কতক্ষণ ওই চ্যানেলে কতক্ষণ ওই চ্যানেলে কতক্ষণ ঘুরাই রিমোটের সাথে সাথে চ্যানেল কিভাবে ঘুরে সেটা নিয়ে আমার একটা 3 মিনিটের ফান হচ্ছে চ্যানেল বিড়ম্বনা এখানে আপনারা লক্ষ্য করছেন চ্যানেল আই বৈশাখী বিভিন্ন চ্যানেল আছে তো চ্যানেল বিড়ম্বনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কাছে ভালো লাগবে যে রিমোটের সাথে সাথে কিভাবে চ্যানেল ঘুরে তো আপনারা সবাই একটু সহজে হাততালি দিবেন হ্যাঁ চ্যানেল বিড়ম্বনা আমি একটি বাংলা ছবির বিজ্ঞাপন দিয়ে শুরু করছি তারপর এক এক করে রিমোট দিয়ে চ্যানেল ঘুরবে আপনারা বুঝবেন মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে কোথায় যাচ্ছে কোন চ্যানেলে যাচ্ছে আমি শুরু করছি বাংলা ছবির বিজ্ঞাপন দিয়ে হ্যাঁ বাড়ি মধুমিতার সুর সারা দেশে চলছে পরিবারকে নিয়ে দেখার মতো ছবি স্বামী কেন আশরাফুল সজরে মেরেছেন এবং সঙ্গে সঙ্গে 4টি রান মৃধা ভাই এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জর্জ ডব্লিউ বুশ তিনি বলেন ইরাক থেকে এখনো সৈন্য আনার সময় হয়নি প্রয়োজনে আরো বেশি সৈন্য ইচ্ছে মতো গরম তেলের মধ্যে নাড়তে থাকুন এবং ঢেকে রাখুন যখন পোড়া পোড়া গন্ধ বের হবে ঢাকনাটা খুলে সেখান থেকে 10টি তাজা বোমা উদ্ধার করে র্যাবের চোখের দল র্যাবের এমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে উল্লিখিত দর্শক বলেন মাশাল্লাহ মাশাল্লাহ সেরাহি মাশাল্লাহ 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 সেরাহি মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ দান করেছেন 110 কোটি টাকা আরবের এক ধনাঢ্য ব্যক্তি যার নাম ধারণা করা হচ্ছে সাকিব আল হাসান ইতিমধ্যে তৃতীয় অর্ধশতরান পূর্ণ করলেন কিছুদিন আগে বাংলাদেশের সুপারস্টার নায়ক মান্না চলে গেলেন সোজাসুজি এক্সট্রা কাবাডি সীমানার বাইরে এর মাধ্যমে বাংলাদেশ দলের সংগ্রহ 2 উইকেটে 210 কোটি টাকা যা গতকাল শেয়ার বাজার থেকে আরো 50 কোটি টাকা কম লেনদেন সুপ্রিয় দর্শক রান্না হয়ে গেছে এবার আপনার স্পেশাল রান্না
আপনার মেহমানদের মাঝে পরিবেশন করুন। দেখবেন আপনার স্পেশাল রান্না খেয়ে আপনার অতিথিরা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ইঞ্চি। উক্ত ব্যক্তির পরনে ছিল সেরা লুঙ্গি এবং সেরা জামা। উক্ত ব্যক্তির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 10 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ এবং আউট শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না। মাশরাফি দুর্দান্ত বোলিংয়ের মুখে সরাসরি বোল্ড হয়ে গেলেন নায়িকা শাবনূর। তিনি বলেন বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায়। গানই হচ্ছে প্রাণ। এই গানকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কেউ যদি গান শুনতে না চায়, প্রয়োজনে বিমানে বোমা হামলা করা হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। সুপ্রিয় দর্শক, রান্নার অনুষ্ঠান শেষ হয়ে গেল। আগামীতে দেখবেন আপনারা 3 মাসের ঝোল। ধন্যবাদ। ধন্যবাদ। উনি বলছিলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তো ওনার নামও কিন্তু শিশু। এখন উনি কি ভবিষ্যৎ দেখাবেন আমাদের। তো এরপরে আমি আমাদের মোখলেসুর রহমান ভাইকে, তিনি আছেন এমন ভাবে বলছেন যে আসামি মোখলেসুর রহমান হাজির। না, উনি স্বামী, উনি আসামি নন। উনি আমাকে বলছিলেন একদম দাঁত বের করে হাসি। নায়ক ভাই কিন্তু বলে না আমাকে কি করতে হবে, তাহলে আমি যা খুশি তাই করবো এখন। তো ধন্যবাদ নায়ক ভাই এবং আপনারা সবাই যারা সুন্দর একটা আয়োজন করেছেন। আমি এখানে আজকে প্রথম এই অনুষ্ঠানে। আমি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমাকে এখানে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার নাহিদ ম্যাডাম, প্রফেসর নাহিদ মেজারিন মুর্শিদ, তিনি করেছেন। তো আমি খুব ভালো অনুভব করছি আজকে এখানে। তো এটা আপনারা এগিয়ে নিয়ে যান। আমরা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমরা আপনাদের সাথে আছি, সবসময় আসি। তো আমি কি বলবো, এত কিছু শুনে এত বাগাবাগাদের মাঝে তো আর এরকম টুনু পাখি এদেরকে খুঁজে পাওয়া যায় না। ইন্টারভিউ হচ্ছে। এখন এক লোক আসছে এই ধরেন নোয়াখালী থেকে, জিজ্ঞেস করলো কিভাবে আসছেন, যে লঞ্চে আসছেন। আচ্ছা, কেবিনে আসছেন না ডেকে আসছেন? কেবিনে আসছেন। এসি ছিল না নন এসি? নন এসি। জানলা খোলা ছিল না বন্ধ ছিল? জানলা স্যার বন্ধ ছিল। কতটুকু বন্ধ ছিল স্যার? এতটুকু বন্ধ ছিল। দৈর্ঘ্য এতটুকু, প্রস্থ এতটুকু। আচ্ছা বলেন তো, এই ফাঁকা জানলা দিয়ে কত কিউসেক বাতাস আসতেছিল? তো স্যার এটা তো চিন্তা করা হয়নি। তাহলে কেমন চাকরি পাবে? চলে গেল। আপনারা দেখছেন যে ইন্টারভিউ বোর্ড থেকে কেউ বের হলে অন্য লোকেরা ধরে যাও, কি প্রশ্ন করলো, সে বলেছে। এখন অন্যজন আসার পর আপনি কোথা থেকে এসেছেন? জামালপুর থেকে। কিসে এসেছেন? ট্রেনে। ইন্টারসিটি ট্রেন না লোকাল ট্রেন? লোকাল ট্রেনে এসেছে। সিট পেয়েছিলেন না স্যার? দাঁড়িয়ে এসেছেন। লোকাল ট্রেন প্রচন্ড গরম না? জানলা খোলা ছিল না স্যার? জানলা বন্ধ ছিল। তো তাহলে তো আপনি গরমে শিখতে হবে। ধরুন না, আপনি যদি প্রচন্ড গরম হয় তাহলে কি করবেন? তো স্যার শার্ট খুলে ফেলবো। আরো ঘামতেছেন, তাহলে কি করবেন? স্যার গেঞ্জি খুলে ফেলবো। তাই আরো ঘামতেছেন, তাহলে কি হবে? স্যার জাঙ্গে প্যান্ট যা আছে সব খুলবো, জানটা খুলবো না। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু যারা আছেন তাদের সঙ্গে এখন আমার একটা কথা আছে, তোমরা শুনছো? এখন আমরা ম্যাজিক শুরু করব, কিন্তু শর্ত হচ্ছে কেউ যদি কথা বলা শুরু করে তাহলে রাজীব বসার ম্যাজিক বন্ধ করে দেবেন, নাকি? রাজীব বসার, তোমরা যদি কথা বলো তাহলে কিন্তু ওই ম্যাজিক বন্ধ করে দেবে।
আমি রাজীব বসাকের কাছে হস্তান্তর করছি। এটাতে আপনি যতটা মনে করছেন যে আমার ছেলে বা মেয়ের ছবিটাতে সবাই ভালো বলবে, তাতে লাভ কিন্তু কিছু হচ্ছে না। লাভ হচ্ছে না এই জন্যে, সেটা হচ্ছে সে শুধু স্বাধীন চিন্তা করতে পারছে না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা নিজেরাই আমাদের ছেলে মেয়েদের যে ডেভেলপমেন্ট সেটার জন্য বাধা হয়ে দাঁড়ায়। তাদেরকে স্বাধীন চিন্তা করতে দিতে হবে, কিন্তু আমরা স্বাধীনতাটাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছি। স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছা তা করা নয়। এবং এই যে আজকে আমাদের বাচ্চারা শিখছে না, এটা কিন্তু আমাদের কারণেই শিখছে না। আপনাকে কোথায় ডিসেন্ট হতে হবে এটা কিন্তু আমাদেরই শিখাতে হবে। আমি যদি আশা করি যে আমি স্কুলে পাঠাচ্ছি, স্কুলের টিচার শেখাবেন, এটা ভুল। আমাদের বাবা মা হয়ে আমাদেরই শেখাতে হবে আমার বাচ্চাটা কিভাবে ডিসেন্ট ওয়েতে কোথাও গেলে ডিসেন্ট ওয়েতে ব্যবহার করবে। প্লিজ আপনারা মন খারাপ করবেন না, আজকে হাসির দিবসে আপনি এগুলি কথা কেন বলছেন। বাট আমি চাই কায় মনোভাবকে চাই আমরা সবাই একটা হাসি খুশি পরিবারের মধ্যে থাকি। কিন্তু এখন অবস্থা যেখানে যাচ্ছে, আপনি যদি এই বাচ্চাকে স্বাধীনভাবে চিন্তা করতে না দেন এবং তাকে যদি না শেখান কোনটা ঠিক বা কোনটা ঠিক নয়, আপনাকে কম্পিউটার শেখাতে হবে না, কম্পিউটার যে কেউ শিখতে পারে। আপনাকে নৌকা বা গাড়ি আঁকা শেখাতে হবে না, এটা যে কেউ পারে। কিন্তু তার শেখা দরকার যখন আমি চিৎকার করছি, যখন অনেক জোরে লাউড স্পিকারে গান বাজিয়ে চলেছি আমি, তখন আমার পাশের বাসায় হার্টের যে রোগী আছেন তার কি অবস্থা হচ্ছে, আমি কি সেটা চিন্তা করছি? এটা কিন্তু আমরা চিন্তা করছি। এবং আমি মনে করছি আমার এটা রাইট, কান ফাটা আওয়াজ করে আমি চলবো। এবং আমি এটা মনে করি এটা রাইট। আমি যখন একটা বড় গাড়ি দাবড়িয়ে যাই রাস্তার উপর দিয়ে, মানুষের কানের উপর দিয়ে, হ্যাঁ, দস্তুমত অত্যাচার করে, ওই যে ডক্টর নাহিদ বলছিলেন যে পেন্সিলের খোঁচা, এটা পেন্সিলের খোঁচা চাইতে বেশি। যেভাবে আমরা হর্ন বাজাই, একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার গাড়িটা একটু বিশাল এবং আমার এটা লোকজনকে জানিয়ে যেতে হবে কে যাচ্ছে, অমুক বাহাদুর যাচ্ছেন, মানে স্যালিউট করাটা বাকি আছে। আগের দিনে জমিদারের বাড়ির সামনে নাকি জুতা নিয়ে যাওয়া যেত না, তাহলে জমিদারের অপমান হতো। তো এখনো আমরা ওই পর্যায়ে আছি, জুতার জায়গায় অন্য কিছু এসেছে, পার্থক্য এতটুকু। তো সেটা আমাদের মধ্যে খেয়াল করা দরকার। আমরা যদি চাই যে আমাদের ছেলে মেয়েরা ভালোভাবে মানুষ হয়ে গড়ে উঠুক, তাহলে কিন্তু আমরা সেটা চাইব। এটা কিন্তু বুঝতে হবে। স্বাধীনতা মানে স্ব-অধীনতা। সেই নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে যে জানে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। তো আমি যে কথাটা দিয়ে আসলে শুরু করেছিলাম সেটা হচ্ছে এই যে বাচ্চাটাকে নিজের মতো করে হাঁটতে দেবেন, ভাবতে দেবেন, এটা কিন্তু খুব দরকার। এবং আমরা অনেক কিছু আমাদের শিশুদের থেকে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আশা করি। এখানে মানে যে সাইকোলজিস্ট ভাই বোধহয় নামাজে গেছেন, তারপরে এখানে সাইকিয়াট্রিস্ট আছেন। তো আপনি ওনারা বলবেন যে মানে তুমি খোদার কাছে খোঁজকারি করো, মাসির কাছে কি মায়ের গল্প বলা। হ্যাঁ, আমরা এক্সপার্ট লোক আর তুমি এগুলি বলে বেড়াচ্ছ। তো জিনিসটা হচ্ছে এই যে আলটিমেটলি আপনার এটা কিন্তু করতে হবে। আমরা মনে করছি যে, এবং আমরা বলি, কিন্তু আমরা খুব গৌরবের সঙ্গে বলি, জানেন আমার বাচ্চাটা 3 বছর বয়স, সে না এখন থেকে ট্যাব চালায়। আমি খুঁজে বের করতে পারি না রান্নার কি রেসিপির সাইটটা কোথাও, ওকে বললে কিন্তু সঙ্গে সঙ্গে বের করে দেয়। ও কিন্তু ও কথা বলতে পারে না, এবং আমার যদি খুব ভুল না হয় ও আর কথা বলতে পারবে না। আমরা এটা লক্ষ্য করছি না এবং আমরা খুব বলি, কিন্তু এই প্রাইড যে কিছুদিনের মধ্যে ধুলায় মিশে যাবে সেটা আমরা বুঝতে পারবো। সরি রাজীব বসাক, আমি আপনাদেরকে 2 মিনিট বলে 7 মিনিট নিয়ে নিয়েছি, প্লিজ টেক ওভার। বাকি যারা আছেন তারা আমার সঙ্গে জয়েন করবেন। অনেকে নামাজে গেছেন, ওনারা চলে আসবেন।
আস্তে ওয়ার্ম আপ শুরু করব। তো আমি ম্যাজিক শুরু করব। যেহেতু আমি আমার কর্ডলেসটা কানেকশন দিতে পারিনি এবং গলার ভোকাল খুব খারাপ, আমি চেষ্টা করবো। কেমন? তো জীবনে ম্যাজিকটা আমার স্বপ্ন ছিল। ম্যাজিক দেখানোর আগে একটু বলে না, আমি চট্টগ্রামে থাকি, আমি চট্টগ্রামে ছেলে। আর যখন আমি ম্যাজিক শুরু করি তখন আমি ভেবেছিলাম যে আমি একজন ভালো জাদুকর হবো চট্টগ্রামে। এরপর দেখা গেল না, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ জুড়ে আমি জাদু করি। এবং সম্ভবত আমি জোরের সাথে বলতে পারি যে আমি মাসে যতগুলো ম্যাজিক শো করতে হয়, বিনয়ের সাথে বলছি, বাংলাদেশের কোনো শিল্পী শুধু জাদুকর বলে না, করেন না। এটা মূল কারণটা হচ্ছে আমার ইচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর বড় দেশগুলোতেও ম্যাজিক শো করার সৌভাগ্য আমার হয়েছে। এটা শুধুমাত্র আমি বিশ্বাস করি ইচ্ছে শক্তির কারণে। এবং ম্যাজিক করতে গিয়ে আমি কিছু ভিন্ন ধরনের শো করেছি, যেমন যারা জন্মান্ধ, যারা একেবারেই চোখে কোনোদিন দেখেনি, যারা দিন আর রাতের তফাৎ বোঝেন না, তাদের জন্য আমি ম্যাজিক করেছি। তা আজকেরটা একটা কঠিন কাজ, হাসানোটা। কেন জানেন? কারণ একবার, এটা গল্প, আমি পুকুর পাড়ে বসেছিলাম, পুরনো একটা বোতল ছিল আমার পায়ের সামনে। কি মনে করে আমি বোতলটা খুললাম, আর খোলার সাথে সাথে একটা দৈত্য বেরিয়ে এলো। দৈত্য আমাকে বলল যে 200 বছর আমি এই বোতলের ভেতরে বন্দি। তো হুজুর, আপনি আপনার একটা ইচ্ছে পূরণের সুযোগ পাবেন, আপনি বলুন কি করতে হবে। তখন আমি বললাম যে যেহেতু আমার মন খারাপ, তুমি আমাকে কিছু জোক শোনাও। সাথে সাথে দৈত্য বোতলের ভেতরে ঢুকে গেল এবং বললো, হুজুর ঢাকনাটা আবার বন্ধ করে দিই, কারণ জোক শোনানোর মতো জোকস আমার স্টকে নেই। তো এই হচ্ছে ব্যাপার। বাঙালি 5 বছর আগেও হাসতো। আমরা দেখতাম ছোটবেলায় আমাদের বাবা মারা নিজেরাই হাসাহাসি করতেন, আমাদের নিয়েও অনেক হাসির গল্প বলতেন, বা আমাদেরকেও তাচ্ছিল্যের ভাবে না, তাচ্ছিল্যের ইয়েতে না, আমাদেরকেও নিয়েও তারা রসিকতা করতেন। কিন্তু এখনকার বাবা মাদের সময় কোথায়? খোদ আমি নিজেও বাবা মা, সত্যি কি কখনো আমরা বাচ্চাদের নিয়ে হাসি? তো এই বিষয়গুলো একটু ভাবার জন্য এই জন্য বলছি, কারণ একদিন আমরাও শিশু ছিলাম, এই শিশুরাও একদিন বড় হবে। তাদের ভাবনার জগৎটাকে যেন আমরা বড় করতে পারি, তাদের বৈষয়িক ব্যাপারটার দিকে না নিয়ে তাদেরকে 4-5টাকে আর একটু ভালো করে যেন বুঝিয়ে দিতে পারি। তো যেটা বলছিলাম, আমি মূলত চট্টগ্রাম থেকে এসেছি, আর সেই জন্য আপনাদের একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। কিন্তু ফুল আনাটা দারুণ দুঃখজনক ব্যাপার, তাই না? এটা হারিয়ে যায়, শুকিয়ে যায়। আমি চালাকি করছিলাম, এই জন্য আমার আস্তিনটা গুটিয়ে নিয়েছি। আমি আমার সাথে করে এইরকম লাল কাপড়ের একটা টুকরো নিয়ে এসেছি। কেমন? আমি চালাকি করছি এটা বোঝানোর জন্য আস্তিনটাকেও গুটিয়ে নিলাম, আর এই কাপড়টাকে আমি গুজিয়ে নিচ্ছি আমার বাম হাতে। দেখা যাচ্ছে এটা কি রঙের কাপড়? লাল রঙের কাপড়। আমি খুব ভালো করে এটা গুজিয়ে নিলাম। আচ্ছা, এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে লাল রঙের কি ফুল হয়, আপনারা কি বলবেন? বললাম আমি কাপড়টাকে এইখানে রাখছি, আপনাদের কথা। আরো একবার, এমন একটা বিশেষ দিনে আপনাদের সবার জন্য লাল গোলাপ শুভেচ্ছা। কেমন? কিন্তু এতগুলো মানুষকে মাত্র একটা লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাবো, এতটা বোকা আমি নই। আর সেই জন্যে আমি আমার সাথে করে এইরকম একটা চোঙা নিয়ে এসেছি। কেমন? চোঙাটা ফাঁকা এবং খালি, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই ফুলটাকে এই চোঙায়, অর্থাৎ আজকের আয়োজনে আমি বুঝিয়ে দিতে চাই, শুধু আপনারা না, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে মানুষ নামে যত মানুষ আছে তাদের সবাই হাসি ফুটুক, এই শুভকামনা জানাচ্ছি। আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই। আজকের আয়োজনটা শেষ হয়ে যাবে, অনেক কথা হয়তো অনেকের মনে থাকবে, অনেক কথা হয়তো মনে নাও থাকতে পারে। বিশেষ একটা দিন, যে 4 অক্টোবর বিশ্ব হাসি দিবস। তার মানে আগামীকাল আপনারা হয়তো হাসবেন না, হয়তো 7 দিন পরে এই আয়োজনের কথা মনেও থাকবে না। তাই আমি এমন একটা কথা আপনাদের জানাতে চাই যেটা মনে পড়লে আপনাদের হাসবে, মানে হাসিটা আসবে। কেমন? এই জন্য আমি আপনাদের বিনে পয়সায় 3টা টিপস দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের হাসি আসে। হাসি আসার প্রথম শর্ত বা প্রথম কাজটা হচ্ছে, সবার হাতে 4টা করে, 5টা আঙুল থাকে, একটাকে বাদ দেওয়া যায়, 4টা করে আঙুল আপনি ব্যবহার করতে হবে। ডান হাতের এই 4টা আঙুল রাখবেন আপনি বাম হাতের এই জায়গায়, আর বাম হাতের 4টা আঙুলকে ডান হাতের এই জায়গায়। এবার আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন অনেকে এমনিতেই হাসছে, হাসি আসবে। এরপরেও যাদের হাসি না আসে তাদের একটু নিচে নামতে হবে, সরি আপনাদের না, মানে হাত দুটোকে একটু নিচে নামাতে হবে। সেই ক্ষেত্রে বাম হাতে 4 আঙুল থাকবে তলপেটের এই পাশটায়। কেমন? আর ডান হাতের 4টা আঙুল থাকবে এই পাশে। আঙুলগুলোকে নাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন হাসি আপনাদের আসবে।
আর এখানে যারা আপারা আছেন, যারা বিবাহিত আপা, তারা তো মাঝে মধ্যে হাসেন যে স্বামীকে কিরকম ভাবে আজকে বোকা বানালাম, তাকে ধমকও দিলাম। কিন্তু বিবাহিত পুরুষরা খুব কষ্টে থাকেন, তারা হাসতে পারেন না। তাই আপনাদের তৃতীয় টিপসটা শুধু তাদের জন্য। বিবাহিত পুরুষরা সময়ে সময়ে নিরিবিলিতে ভেবে, মানে নিরিবিলি থেকে ভাববার চেষ্টা করবেন যে আজকে আপনাদের বউ মারা গেছে, কারণ ভাগ্যবানেরই বউ মারে, আপনাদের হাসি আসবে। কেমন? আচ্ছা, এই জোকসটা মনে রাখার দরকার নেই, এটা ভুলে গেলেও চলবে, কিন্তু আমি জানি এটা বারবার আপনাদের মনে আসবে যখনই হাতে 4টা আঙুল দেখবেন। কেমন? এবং তখন আপনারা হাসবেন। আচ্ছা, এবার যেটা বলছি, বাঙালিদের সবচেয়ে বড় দোষ কি জানেন? বাঙালি শুনতে চায় না। সেটা আমি বলুন, আপনি বলুন, যেই বলুন, আমরা নিজেকে হয়তো ভাবি যে আমি তো শুনি, আসলে কেউ শুনি না। আপনারা আমার কথা বিশ্বাস করেন কিনা জানি না, আমি হাতে কলমে আপনাদের প্রমাণ করে দিচ্ছি যে বাঙালি শুনতে চায় না। এটা প্রমাণের জন্য আমি আমার সাথে করে আমার ডাক টিকিট জমানোর খাতাটা নিয়ে এসেছি। কেমন? আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার খাতাটা এইরকম খালি, দেখাতে পাচ্ছি। আমি এইদিকেও দেখাচ্ছি, এটা ফাঁকা এবং খালি। আমরা জাদুকররা অনেক কিছু করতে পারি। এই যেমন জাদুর একটা পেন্সিল আমি ধরে নিলাম, উপর থেকে নিচে কিছু দাগ কাটলাম, কিছু কাটলাম বাঁ থেকে ডানে। আমি জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু খুব ভালো করে আমার খাতাটা যদি আমি আপনাদের দেখাই যে আমি আমার খাতায় দাগ কেটে নিয়েছি, দেখাতে পাচ্ছি। আমি এ পাশে দেখাচ্ছি, আমি আমার খাতায় দাগ কেটে নিয়েছি, কিন্তু দাগ কাটাটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে ডাক টিকিট লাগানো। আমি আমার সাথে করে একটা ডাক টিকিট দিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? দেখছেন না? বাংলাদেশে অনেক কিছু দেখা যায় না। সারা জীবন ক্যাসিনো দেখলাম না, হঠাৎ করে ক্যাসিনো দেখে বসলাম, এইরকম। বুঝলেন? এই যে আমরা কথা শুনি না, আমার বন্ধু ধরেছিল, সে হয়তো জানে, সেই জন্য আমরা কথা শুনতে চাই না, কথা শেষ করতে হয়। এটা অবশ্য আমাদের দোষ না। আমার বউ আমাকে বলে যে তোমাকে আমি বলেছি, ততক্ষণ আমি চারতলা থেকে নেমে গেছি, ভাবলাম হয়তো ধন্যবাদ আনতে হবে। পরে দেখি যে না, মোবাইলে ফ্ল্যাক্সি লোড করতে হবে। আসলে আমরা দৌড়ের উপর থাকি। কেমন? আরেকবার প্লিজ সবাই, এবার ভুল করবেন না। 4 বললেই, সরি 3 বললেই ছুটে দেবেন, ঠিক আছে? আমি শুরু করছি। 1, আমি 3 বলিনি। 2, আমি 3 বলবো না। 2 আর 1.3 একটু দাঁড়া, চুলকাচ্ছে। বাঙালি যে কোনো সময় চুলকাতে চায়, এবং যে কোনো জায়গায়। রেডি? 3, ছুটে দিন। বাহ, আপনারা অনেক ভালো। অনেক অনুষ্ঠানে 3 বলার সাথে সাথে আমাদেরকে দিন ছুড়ে দেওয়া হয়, আপনারা সেটা করেন। কেমন? আর এইভাবে যদি বাঙালি কথা শুনতো, আমি জানি যে এইভাবে শুধু ডাক টিকিট দিয়ে না, আমরা আমাদের স্বপ্ন দিয়ে রঙে রঙে রাঙিয়ে নিতে পারতাম আমাদের বাংলাদেশ। এবং আমি বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারি যদি সবার সব ইচ্ছা থাকে। কারণ যখন যেখানেই ম্যাজিক দেখে না কেন, একটা কথা আমাকে প্রায় শুনতে হয়, কি করে আমি জাদুকর হলাম। খুব ছোটবেলার কথা, আমি তখন এত ছোট, সরি এত ছোট মানুষ হয় না, যেহেতু শুয়ে থাকে, এত ছোট। বাবার কোলে চলে আমি বাংলাদেশের একজন বিখ্যাত জাদুকরের জাদু দেখেছিলাম। আর এবারের প্রশ্নটা খুব বিরক্তিকর, আর সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জাদুকরের নাম। এই যে আমার কথা কেউ বলে না, এই জন্যই বিরক্ত লাগে। আচ্ছা যাক, জুয়েলাইজ। আর জুয়েলাইজের জাদু দেখে আমি সেদিন এত মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জুয়েলাইজ মানে জাদু, আর জাদু মানে জুয়েলাইজ। আমি বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আমার ছোট ছোট হাতে এইরকম একটা ছোট্ট পানির বোতল তুলে নিলাম, বুঝতে পারছেন? এইরকম একটা ছোট্ট পানির বোতল, আর এই সাথে তুলে নিলাম এইরকম একটা খালি পানির গ্লাস। আমি ভাবছিলাম জুয়েলাইজের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, আর ভাবতে ভাবতে আঙ্গুনে খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে নিলাম। কেমন? আমি ভাবছিলাম জুয়েলাইজের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষ্যে আমার হাতে এইরকম একটা জাদু হয়ে গেছে। অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, যেটাকে উল্টে দিলেও বোঝে না। আর তখন থেকে আমি বিশ্বাস করলাম জুয়েলাইজ মানে জাদু, আর জাদু মানে জুয়েলাইজ। তখনই আমি একটা অ্যাম্বিশন নিয়ে নিলাম, আই উইল বি এ ম্যাজিশিয়ান। এবার একটা সত্যি ঘটনা বলি। আমি তখন 3য় শ্রেণীতে পড়ি, চট্টগ্রামে সেন্ট ক্লাসের হাই স্কুলে। আমার জীবনের লক্ষ্যকে আমি লিখেছিলাম যে জাদুকর হব। তখনকার সময় জাদুকর হওয়া এটা বিশাল একটা ব্যাপার। তা আমি জাদুকর হব কথাটা যখন লিখলাম, স্কুল থেকে আমার বাবা আমাকে ডাকা হলো যে আপনার ছেলে পাগল, ও বড় হয়ে জাদুকর হতে চায়। তো যাক, আমার বাবা বললো জাদু তো লোকের রাস্তায় দেখায়, তুই কোথায় দেখাবি? আমি বললাম কোথাও না কোথাও দেখাবো। এখানে আমার কলেজের বন্ধু আছে, তারাও জানে কলেজে আমি ক্লাস ফাঁকি দিয়েও জাদু শিখতাম, দেখাতাম। তো সত্যি বলতে কি অনেক পেশায় গেছে, আমি জাদুকর হয়েছি। ভালো জাদুকর কিনা জানি না, কিন্তু জাদুকর হয়েছে। এই জাদুটা আমার লক্ষ্য ছিল, আর সেই জন্য চোখ কান বন্ধ করে আমি
জাদুর পেছনে লেগেছিলাম। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমার সাথে করে একটা অদ্ভুত চশমা নিয়ে এসেছি। চশমা চেন, এটা একটা অদ্ভুত রকমের চশমা যেটা ধাতব স্টিল দিয়ে তৈরি। আমি এটাকে খুব ভালো করে আমার কপালে এইভাবে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার যেটা করছি, আমি আমার সাথে করে এইরকম একটা কালো কাপড়ের ব্যাগ নিয়ে এসেছি। ব্যাগ তো বোঝেন, আর কাপড়টা যদি কালো হয় তাহলে সর্বনাশ, এটা দিয়ে কিছুই করা যায় না, তাই না? আমি করলাম কি, প্রতীকী অর্থে এইভাবে আমার চোখ বন্ধ করে দিলাম, কেমন? আর এইভাবে কালো কাপড় দিয়ে আমি ভালো করে উপর থেকে আমার মুখটা ঢেকে দিলাম, বোঝাতে পারছি? আর তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জাদুকর হব এবং চোখ কান বন্ধ করে। তাই আমি করলাম কি, জুয়েল আইচ হওয়ার জন্য জুয়েল আইচের মতো করেই জোগাড় করে নিলাম, ওনার মতো করে এইরকম একটা লাল পালক, এবং জোগাড় করে নিয়েছিলাম এইরকম একটা সাদা কাগজ। কেমন? জীবনে প্রথম আমি জাদু দেখাচ্ছি। আমি করলাম কি, পালকটাকে খুব ভালো করে জুয়েল সাহেবের মতো করে এইভাবে সাদা কাগজ দিয়ে মুড়ে নিলাম। এবার আমি আমার উপস্থিত দর্শকদের সদর্পে তুলে দিয়ে ঘোষণা করলাম যে আমি এখন জুয়েল আইচ হয়ে গেছি, চাইলে এই পালকের রং নিমিশেই পাল্টে দিতে পারি। তো হয়ে যাক বড় একটা হাততালি, কেমন? না না, আমি আপনাদের বলি, আমি আমার জীবনের প্রথম দর্শকদের বলেছিলাম, তারা তুমুল করতালি দিলেন। আমি জুয়েল সাহেবের মতো একটা অঙ্গভঙ্গি করলাম এবং এবং সবাইকে অবাক করে দেখালাম আমার লাল পালকের রং ঠিক এমনি করে, কেমন? স্যার, পাল্টে না দিয়ে। কিন্তু আয়োজকরা আপনাদের মধ্যে ছিলেন না। তারা কি করেছিল জানেন? তারা আমাকে টাই ধরে মঞ্চ থেকে টানতে টানতে নামিয়ে দিলেন। এরপর তো আমি টাই পরা ছেড়ে দিয়েছি। আজকেও দেখলাম টাই করে কেউ আসলো কিনা, দেখলাম যে না। আমি তখন নিশ্চিত হলাম যে আপনাদেরও মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। পরে আমি শিখেছিলাম যে ম্যাজিকের একটা মঞ্চ আছে। আর মঞ্চটা কি জানেন? মঞ্চটা হচ্ছে 1, 2, 3। আর এটা বলার সাথে সাথেই শুধু পালক কেন, জীবনটাকেও পাল্টে দেওয়া যায়। আমি যখন জুয়েল সাহেবকে কথাটা বললাম, উনি আমাকে বললেন যে গাধা। আচ্ছা আপনারাই বলুন, আমাকে দেখতে গাধার মতো মনে হয়? যদিও বাংলাদেশে রাজনীতির মঞ্চে আমরা অনেকগুলো গাধা দেখতে পাই, তাই না? আমি ওইদিকে যাচ্ছি না, কেন? তো এই মঞ্চটার একটা বিশেষত্ব হচ্ছে, এখন আমি আর ভুল করি না। আমি এটাকে ঢুকিয়ে দিয়ে এখন খুব তাড়াতাড়ি বলে ফেলি 1, 2, 3। আর জানেন কি, সত্যি সবকিছু এইরকম পাল্টে যায়। আর আজকে যদি আমি চালাক না হতাম বা ম্যাজিকের মন্ত্রটা না জানতাম, সবচেয়ে বড় দুর্ভাগ্য অপেক্ষা করতো আপনাদের জন্য, বিশেষ করে আপনার জন্য। কারণ তখন আপনাদের সামনে লাল পালক আর সাদা কাগজ হাতে 60 বছর বয়সী জুয়েল সাহেব ম্যাজিক দেখাতেন। 12 বছর বয়সে আমি রাজি পোশাক না। এই ম্যাজিকটা দেখাতে গিয়ে আমি যেটা করেছি, আমি কালো কাপড় এবং চশমা ব্যবহার করেছি। কেন জানেন? আপনাদের এটা প্রমাণ করার জন্য যে জাদু দেখানোটা আমার জন্য বাম হাতের কাজ। কিন্তু আপনারা জীবনে ছোট মনে করে কোনো কাজকে কখনো চোখ বন্ধ করে করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, কাজ যত ছোটই হোক না কেন, চোখ কান যেন খোলা রাখেন। চোখ কান বন্ধ করে কোনো কাজ করবেন না, মনে থাকবে তো? ধন্যবাদ। এবার একটা ম্যাজিক আমি দেখাবো। এটা দেখাবো না, এটা আপনাদের শিখিয়ে দেবো। আপনারা যারা চালাক তারা শিখে নিতে পারবেন, আর শিখতে না পারলে সেটা আমার দোষ না, টইটুম্বুরের না। কেমন? শুরু করছি। আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তখন আমি এইরকম একটা কাগজের ছোঁয়া আমার সাথে করে নিয়ে যেতাম। আপনাদের বাড়িতে কাগজের ছোঁয়াটা আছে তো? এইরকম শপিং ব্যাগগুলো আছে তো? আচ্ছা, এইটা দিয়ে আপনারা জাদুটা দেখাবেন। কারণ আমি এইরকম একটা ব্যাগ নিয়ে যেতাম। কেন জানেন? কারণ এর ভেতরে ছিল আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। আপনারা কেউ গেস করতে পারছেন আমার সবচেয়ে প্রিয় খাবার কি? জি, বার্গার। এটা শুকনো খাবার। ছোটবেলা থেকে আমি সবসময় খুব পছন্দ করতাম এইরকম জুস খেতে। কেমন? জুস আমার খুব ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? এখন তো আমি বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই তো আগামী ফেব্রুয়ারিতে সে অনার্স পাস করে বেরোবে। সুতরাং বয়স হয়ে গেছে। এখন আমি আর জুস খাই না। এখন আমি আপনাদের দেখলে জুসটাকে ঠোঙায় রেখে দিই। এরপর ধীরে ধীরে আমি একটু একটু করে হাত নাড়াই আর একটা মন্ত্র বলি। মন্ত্রটা আপনারা বাচ্চাদের কাছ থেকে শিখে নিতে পারবেন, কারণ বাচ্চারা এখন শিখে গেছে। কেমন? মন্ত্রটা হচ্ছে ইলি ইলি গেলি গেলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। আর তারপর বলি চুপ চুপ চুপ। আর যখনই বলি কি হয় জানেন? আমার জুসের রংটা পাল্টে যায়। বুঝতে পারছেন? শুধু তাই না, আমি যেমন বড় হয়ে গেছি, এখন আমার জুস এখন অনেক বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনাদের দেখার সুবিধাটা আমি সামনে রাখলাম। এবার আপনারা কি করবেন জানেন?
কাগজের ঠোঙার নিচে শক্ত করে ধরবেন কৌশলটা লুকিয়ে রাখার জন্য, আর এইভাবে উল্টে দর্শকদের দেখাবেন ভেতরটা খালি। কিন্তু সবাই তো, বা আপনাদের ভাগ্যে তো আমার মতো দর্শক নাও জুটতে পারে, তাই না? তারা বলতে পারে ভেতরে দেখাও, তখন ভয় পাবেন না। কাগজের ঠোঙা দুপাশটা ধরবেন, ধরে দর্শকদের দেখাবেন যে এটা ফাঁকা এবং খালি। কেমন? এরপরেও যদি কেউ বিশ্বাস না করে তখন এটাকে ভাঁজ করে নেবেন, ঠিক আছে? ভাঁজ করে এইভাবে হাওয়া খেতে খেতে বলবেন যে গোফওয়ালা একজন জাদুকর ছিল যিনি আমাদের এটা শিখিয়ে দিয়েছেন। কেমন? তবে সাবধান, দুটো জিনিস মনে রাখতে হবে, যে আপনারা প্রথমত নিজের মতো করেই ম্যাজিকটা করবেন, কিন্তু কাউকে শেখাবেন না। কেমন? আর দ্বিতীয়ত, ছেলেরা মানে বিবাহিত মহিলারা হাজবেন্ডের সামনে অথবা হাজবেন্ডরা বউদের সামনে কোনো মন্ত্র বলতে যাবেন না, বিপদে জ্ঞান নিজেরাই। কেমন? এই পর্যন্ত এসে আমি এটা বুঝে গেছি যে আপনারা প্রত্যেকেই খুব চালাক, কারণ কেউ প্রকাশ্যে হিহি হাহা করে হাসছেন না, শুধু ঠোঁটের কোনায় একটু করে ফাঁকা দেখছি, এইভাবে আপনারা হাসছেন। এটা দু রকমের লোক হাসে, যারা বুদ্ধিজীবী আর যারা খুব চালাক। তা আমাদের দেশে আসলে বুদ্ধিজীবী খুব বেশি নেই, যে কজন ছিলেন তারা এখন মাছ বাজারে চলে গেছেন, তাই না? সুতরাং আপনারা যে চালাক এটা আমি জানি, আর আপনারা চালাক, আমি চালাকদের জন্য একটা জাদু নিয়ে এসেছিলাম, কিন্তু এটা ঠিক আপনাদের দেখানো ঠিক হবে কিনা জানি না, তারপরে আমি দেখাচ্ছি। কেমন? এই জাদুতে আমি একটা খরগোশ ব্যবহার করছি, তবে জীবন্ত নয়। খরগোশটা কাঠের তৈরি একটা খরগোশ, চেনেন তো খরগোশ? এইরকম একটা খরগোশ। আপনাদের বলতে হবে খরগোশটা কি রঙের। বাদামি রঙের খরগোশ, দেখতে পাচ্ছেন? আমার কাছে একটা বক্স আছে যেটা ফাঁকা এবং খালি। আমি খরগোশটাকে খুব ভালো করে এইভাবে ঢেকে দিই। এবার আমি একটু একটু করে মন্ত্র বলে নিয়েছি, আর যখনই বলে নিলাম কি ব্যাপার জানেন, যে আপনাদের চোখের সামনে এটা রং পাল্টে সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? অসাধারণ জাদু। আমি আবার দেখাচ্ছি, এইরকম একটা সাদা রঙের খরগোশ, আর আমার কাছে একটা বক্স আছে যেটা ফাঁকা এবং খালি। আমি সাদা খরগোশটাকে ঢেকে দিলাম। এবার ধীরে ধীরে আমি যদি একটু একটু করে জাদু করে দিই, এটা পাল্টে গেছে। কি ঘুরিয়েছি, এইভাবে মুখে দিয়েছি আমি। পেছনে আমার শার্ট পেছনেও না, এই পেছনে লেখা আছে বিশ্ব হাসি দিবস, তার মানে আপনারা হাসতে চান। আচ্ছা, যা আমি যা বলছিলাম তার সাথে একটা লাইন যোগ করতে হবে। এই লাইনটা আমি পরে বলছি, ম্যাজিকটা প্রথমে দেখার চেষ্টা করবেন। কারণ আমি বলছি বাদামি রঙের একটা খরগোশ, আমার বক্সটা ফাঁকা, ওইদিকে এক ভদ্রলোক আমাকে এইরকম করছে। একটা বিয়ে করলে ভালো লাগতো। আচ্ছা স্যার, আমি দেখাচ্ছি এটা ফাঁকা এবং খালি। কেমন? আমি এটাকে খুব ভালো করে ঢেকে দিলাম। এবার ধীরে ধীরে আমি একটু একটু করে জাদু করে দিলাম, আর যখনই করে দিলাম এটা রং পাল্টে গেছে। এই যে বক্সটা খালি, বক্স খালি, এটা খালি। ও আপনারা এটা দেখতে চান না, আপনারা সবসময় দেখতে চান এটার পেছনে কি আছে। শোনেন, আমি বলেছি আমি চট্টগ্রামে থাকি, কিন্তু দুটো কথা আমি বলি। প্রথমত আমার বাড়ি হচ্ছে ঢাকায়, এবং সেটা গুলিস্তানে, মানসী সিনেমা হলের পাশে। সুতরাং আমি ঢাকার ছেলে, আমি এতটা বোকা না। আর দ্বিতীয়ত, জাদুকররা দারুণ চালাক হয়। আপনি যদি ভাবেন যে এর পেছনে লাল ছিল, দেখুন তো এটা ছিল কি, এটা ছিল, এটা ছিল। আপনারা কেন আমার এই অবস্থা করতে চান? শুনুন, জাদুকররা খুব চালাক হয়, আর তাদের সাথে চালাকি করাটা বোকা। কেমন? জাদু, আমি ছোটরা একটু নেমে যাই প্লিজ, ছোটরা একটু নেমে যাবো প্লিজ, প্লিজ প্লিজ, সবাই আমরা নেমে যাই প্লিজ, আমরা নেমে পড়ি। আচ্ছা, এবার বড়দের জন্য আমি দুটো ম্যাজিক রেখেছি। এই দুটো ম্যাজিক শুধুমাত্র বড়দের, ছোটদের ভালো লাগবে না। কেমন? কারণ এগুলো হচ্ছে আমার নিজের গল্প। এবার আমি শোনাবো আমার নিজের জীবনের একটা গল্প। সালটা 1986, আজকে থেকে 23 বছর আগে। আমি যখন এসএসসি পাস করলাম, আমাদের সময় এসএসসি পাসের পর একটা লম্বা ছুটি ছিল, 3 মাসের একটা লম্বা ছুটি। আমি চিন্তা করলাম এমন কিছু করব যেটা বাংলাদেশে কখনো কেউ করেনি। তাই আমি করলাম কি,
নার্সারি থেকে বেছে বেছে এইরকম একটা ফুল জোগাড় করে নিলাম। এরপর মেয়েদের স্কুল এবং কলেজ আর সুন্দর কোনো মেয়ে দেখলে আমি ফুলটাকে টান টান করে দিয়ে বলতাম যে আপা আপনাকে আমার ভালো লেগেছে। একদিন এক ভদ্রমহিলা আমার মাথায় হাত দিয়ে কি বললো জানেন, যে যদি তুমি আপা বলো সারা জীবন তোমাকে ব্যাচেলার থাকতে হবে। আমি সাথে সাথে আপা শব্দটা বাদ দিয়েছিলাম, কিন্তু আমার অভ্যেসকে বাদ দিই। আমি পূর্ণতমে মেয়েদের স্কুল এবং কলেজ আর সুন্দর কোনো মেয়ে দেখলেই আমি ফুলটাকে টান টান করে দিয়ে বলতাম যে আপনাকে আমার ভালো লেগেছে। 23 বছর আগের কথা। এক ভদ্রমহিলা আমার ফুলটা ধরে কি বললো জানেন, আমাকেও তার ভালো লেগেছে। হ্যাঁ, সেই মহিলাকে আমি বিয়ে করেছি, সে আমার ঘরণী। আর কাজ শেষে বা দিন শেষে আমি যখন বাড়ি ফিরে যাই, আমার গিন্নি যখন দরজা খুলে, তাকে দেখলে আমার ভালোবাসা 23 বছর আগের মতো আর দাঁড়ায় না, বরং তাকে দেখলে আমার ভালোবাসার অবস্থা হয় এই। আমি জানি এখানে যারা বিবাহিত, বিয়ের 5 বছর পর তাদেরও এই অবস্থা হয়। আমি চাই রসে বসে বাঙালি ভালোবাসায় জয়চুম্বুর থাকুক। তাই এই ম্যাজিকটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। কেমন? এই ম্যাজিকের গোপন রহস্যটা হচ্ছে, এই ম্যাজিকের নিচে একটা রিং আছে, দেখতে পাচ্ছেন? আর রিংটাকে ধরে যখন আমি নিচের দিকে টানছি, ভালোবাসা দাঁড়িয়ে থাকছে। তার মানে হচ্ছে আপনার অবসর সময় বিয়েতে যে এনগেজমেন্ট রিংটা ব্যবহার করেন, সেটাকে নিচের দিকে টানবেন। কেমন? আমি জানি অনেকে আমার কথা ভরসা করছেন না বা বিশ্বাস করছেন না, কিন্তু আমি কষ্ট কেটে বলছি, যারা পুরুষ আছেন তারা আজকে থেকে চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসা যদি জাগিয়ে না ওঠে, তাহলে ধরে নিতে হবে আপনাদের তোকে আল্লাহর গজব পড়েছে। কেমন? আর মেয়েদের বলছে, আপনাদের ভালোবাসা যদি না দাঁড়ায়, নিকুচি করুন আপনাদের ভালোবাসা। আপনারা শুধু আমাকে একটা মিস কল দেবেন, আমি তৈরি আছি। এবার একটা জাতীয় সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমি অনেকগুলো অনুষ্ঠানে যাই, অনেক কথা শুনি, কিন্তু জাতীয় একটা সমস্যা, আমার সময় আছে তো 1 মিনিট? আচ্ছা, জাতীয় সমস্যাটা হচ্ছে ছেলে এবং মেয়ে চিনতে না পারাটা। একটা সময় লম্বা চুল হলে আমরা তাদের মেয়ে মনে করতাম, কিন্তু এখন লম্বা চুলের ছেলেও দেখা যায়, আবার ছোট চুলের মেয়েও দেখা যায়। এখন আপনি রাগ করবেন না। এরপর হাতের চুড়ি দেখে ছেলে মেয়ে চিনতাম, সেটাও এখন চেনা যায় না, ছেলেরাও চুড়ি পরে। তো সেই জন্যে বড় একটা বিপদ। তাই ছেলে মেয়ে চেনার জন্য আমি একটা সহজ সূত্র আবিষ্কার করেছি। আমার একজন ছেলে মেয়ে দরকার। আপা, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি নিচে আসছি। এই পাশটায় চলে আপনি চলে আসছেন, রেখে দিয়ে চলে আসুন। আমি ছেলে এবং মেয়ে বোঝানোর জন্য 2 জন দর্শককে ডেকে নেব, চলে আসছে। আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগ মানে বুঝতে পারছেন, এইরকম একটা ব্যাগ, যতগুলি সেটা ফেন্সি ব্যাগ ব্যবহার করি। এই ব্যাগের ভেতরে কিছু জিনিস আছে যেগুলো আপনারা দেখলেই চিনলেন, এগুলোকে টাকা বলে। অনেক অনুষ্ঠানে এগুলো পকেটে ঢুকিয়ে ফেলে, লাগছে। তবে ব্যাগটা ফাঁকা এবং খালি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এত সহজে আপনারা বিশ্বাস করবেন না। তাই আমি একটা জিপার লাগিয়ে নিয়ে এসেছি। আমি আমার জিপারটা, সরি আমার না, ব্যাগের জিপারটাকে আমি খুলে দিচ্ছি, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমার ব্যাগটা ফাঁকা ফাঁকা এবং খালি। আমি এটাকে ভালো করে আবার লাগিয়ে নিয়েছি। আচ্ছা ভাইয়া, আপনার হাতে যেগুলো আছে এগুলোকে কি বলে? টাকা বলে। আপনি ব্যাগের মধ্যে ছেড়ে দেন, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার এই ভদ্রলোক কিছু জিনিস রাখেন, আপনাকে ভালো করে দেখে বলতে হবে এর ভিতরে কি আছে। কাগজ। আপনি একটু ভালো করে দেখুন, কি দেখছেন? চশমা ব্যবহার করেন, তাহলে আপনি কনফার্ম হবেন কি দেখছেন না। সাদা কাগজ। আচ্ছা, ব্যাপারটাকে আমি জটিল করছি না, আমি সমাধান করে দিয়েছি। যারা মাথার ঘাম পায়ে ফেলে কাগজ ফেলে এই টাকাগুলো রোজগার করে, তাদেরকে ছেলে বলে। আর যারা এই টাকাগুলোকে, যারা এই টাকাগুলোকে স্নো পাউডারের পেছনে সাদা কাগজের মতো তাদেরকে নিয়ে বলে। কেমন? আপনাদের দুজনকে ধন্যবাদ, বাকিটা আমি মাইক্রোফোনে বলছি। তার মানে এই না মেয়েরা খরচ করে, তার মানে এই মেয়েরা ভালো খরচ করতে পারে। আর এই ম্যাজিকে আমার একটা লজিক আছে। আমাদের দেশের নেতৃত্বে এখন নারীরা, কিন্তু ঘরগুলো নারীর সংখ্যা কম নয়। এই ম্যাজিকটা আপনাদের হাতে খাতে আছে, কারণ আমি বিশ্বাস করি নয়ের চেয়ে নারীদের শক্তি অনেক বেশি। যেহেতু আমার সময় শেষ, আমি একটা শেষ জাদু দেখাচ্ছি।
এই জাদুটা আমি ছাড়া কোনো বাঙালি জাদুকর সহজে দেখান না, এবং এটা আমার খুব প্রিয়। আমাকে কি দুটো জাদু দেখানোর সুযোগ দেওয়া যায়? আপনার যেখানে খুশি এটা কেটে দিন, যেখানে খুশি দিয়েছেন। এইভাবে তারা সম্পর্ক একটু কেটে নেয়। আর আমি করছি কি, এই দুষ্ট পুঁতিটাকে বের করে নিলাম। এই যে আপনারা তো বাংলাদেশেই থাকেন তাই না? আমি সবাইকে আমার এই কাগজের ঠোঙায় রাখছি, কেমন? এই সম্পর্কের সুতোটা এখন আমার হাতে। এটাকেও তারা নিস্তার দেন না, নানান সুতো এটাকেও কাটতে থাকেন। চলুন আরেকবার কাটি। এটাকে আমি 2 টুকরো করলাম, আর 2কে মাঝখানে আমি আরেকবার কাটছি। এটাকে আমি 4 টুকরো করলাম। আপনারা কথা বলতে হবে, 4কে মাঝখানে কাটলে কত হলো? 8। এবং 8কে যদি আমি মাঝখানে কাটি 16। আমাদের দেশের 16 কোটি মানুষ। আমি ধরে নিচ্ছি এটা আপনাদের বা আমাদের দেশের প্রতি প্রতীকী ভালোবাসা। আমাদের ভালোবাসা এখন ছোট হয়ে এসছে, কিন্তু এমন ধরো আয়োজন আমি সবসময় একটা কথা বলি, এই যে আপনারা আর দেশের প্রতি ভালোবাসা, এই সবগুলোকে একটা জায়গায় রাখুন না। এবং সময় হয়েছে এইভাবে গর্জে ওঠা। সারা পৃথিবীকে আমরা দেখাতে চাই ভালোবাসার প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আমাদের বাংলাদেশের মানুষগুলো কখনো আলাদা ছিল না। তারা এইরকম একসাথে চলতে জানে, একসাথে ঘুরতে জানে। আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে এটা পারি যদি আমাদের আন্তরিক সদিচ্ছা থাকে। কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বিদায়ের পালা। আর বিদায়ের আগে যেটা বলছিলাম যে আমি শেষ যে জাদুটা দেখাবো, এই জাদুটা আমি ছাড়া বাঙালি জাদুকররা সহজে দেখাতে চান না। তাই আমি চালাকি করছি না, এটা বোঝানোর জন্য আমার আসিনটা উঠিয়ে নিচ্ছি। কেমন?